প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এসএস ইংলিশ ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে তোমাদের আজকের ইংলিশ ক্লাস। ইউনিট 8 লেসন 4 এর হিউম্যান রাইটস অধ্যায়ের আমেরিগো স্ট্রিট চাইল্ড নামক যে লেসনটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। আমেরিগো নামক একটি পথশিশুর হৃদয়স্পর্শী একটি গল্প নিয়ে এই লেসনটি প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এই লেসন থেকে পরীক্ষার প্রশ্ন আসে। প্যাসেজটি দেয়া থাকবে এবং লেখা থাকবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার্স দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি নাম্বার কোয়েশ্চেনের আনসার এই প্যাসেজ থেকে করতে হয়। এখানে এ নাম্বারে 5টি এমসিকিউ দেওয়া থাকে এবং বি নাম্বারে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো আমরা চলে যাচ্ছি সরাসরি লেসনটিতে। এই লেসনটি তোমাদের সামনে এখানে দেওয়া হচ্ছে, স্ক্রিনশট নেওয়ার জন্য মূলত এই লেসনটি এখানে দিয়েছি। আমরা মূল পর্বে চলে যাব, যেখানে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি লাইন আমরা অর্থসহ বোঝানোর চেষ্টা করেছি। এই 2 পেজের এই প্যাসেজটি পুরো একটি প্যাসেজ, এটি পরীক্ষায় দেয়া থাকে সাধারণত। তো আমরা আলোচনা করব প্রত্যেকটি লাইন। প্রথম যে লাইনটি হিউম্যান রাইটস, মানবাধিকার বিষয়ক এই লেসনটি মূলত আমেরিগো স্ট্রিট চাইল্ড, আমেরিগো নামক একটি পথশিশুর গল্প এখানে রয়েছে। সে বলছে, মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 years old অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। আমার নাম আমেরিগো, আমার বয়স 13 এবং আমি একাকী পথে বাস করি। যে ছেলেটি তার নিজের গল্পে বলছে, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা যে আমার বাবা থেকে বিবাহ বিচ্ছেদ করেছে, সে আমাকে সঙ্গে রাখতে চায় না। ডাজন্ট ওয়ান্ট মি, আমাকে সঙ্গে রাখতে চায়নি। সে টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বলেছেন যে আমার থেকে দূরে চলে যাও। এরপর সেকেন্ড যে সেন্টেন্সটি, যে প্যারাটি, সেখানে লেখা আছে নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, বর্তমানে তিনি আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবাও থাকেন বেশ দূরে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি ইদার, কিন্তু তিনিও আমাকে রাখতে চান না বা নিতে চান না। দেখো কত মর্মান্তিক একটি গল্প, যে একটি পথশিশু যে তার মাকে হারিয়েছে বিবাহ বিচ্ছেদের কারণে এবং তার বাবা তার থেকে দূরে বাস করে এবং তার বাবা তাকে রাখতে চায় না। আসলে প্রতিটি পথশিশুর জীবন ইতিহাস হয়তো এরকম অনেক দুঃখের, আমরা এই গল্পটির মাধ্যমে সেটি জানতে পারি। নেক্সট যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে, আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি টু সো দ্যাট আই কুড বাই বাস টিকেট। আমি তাকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা পাঠাতে, যেন আমি বাসের টিকিট ক্রয় করতে পারি। সে আমেরিগো তার বাবাকে বলেছিল যে তার কাছে কিছু টাকা দরকার, তাকে কিছু টাকা পাঠাতে, যেন সে একটি বাস টিকিট ক্রয় করতে পারে, অর্থাৎ বাস টিকিট ক্রয় করে হয়তো সে তার বাবার কাছেই যাবে। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজন্ট আনসার্ড, কিন্তু তিনি এখনও কোনো উত্তর দেননি, অর্থাৎ তার বাবা এখনও কোনো উত্তর দেননি। দি স্ট্রিটস আর নাও মাই হোম, তাহলে রাস্তায় এখন আমার বাড়ি, রাস্তায় আমার ঘর। সে বলছে মাও তাকে সাথে নিতে চায় না, বাবাও তাকে সাথে রাখতে চায় না। বাবার কাছে টাকা চেয়েছিল, সে টাকাও বাবা পাঠায়নি, সেজন্য পথেই বা রাস্তায় এখন তার থাকার জায়গা, ঘর। সামটাইমস এ ফাইন্ড ওয়ার্ক, সে নিজের কথাই বলছে, মাঝে মাঝে আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট থ্রেশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। এবার তার পরিচয় দিচ্ছে সে কি করে। যে আই ইউজ টু শব্দটা ইংরেজিতে বসে অতীতকালের কোনো কাজ যখন অভ্যস্ততা বোঝায়, যখন রেগুলার কোনো কাজ করতে এরকম বোঝায়, তখন সে ইউজ টু এই ফ্রেজটি ব্যবহৃত হয়। এখানে আমেরিগো বলছে আই ইউজ টু কালেক্ট থ্রেশ, আমি আবর্জনা সংগ্রহ করতাম, অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এবং এগুলো আমি একজন বিক্রেতার কাছে, হকারের কাছে বিক্রি করতাম। এখানে আবর্জনা বলতে পথশিশুরা সাধারণত রাস্তা থেকে কুড়িয়ে প্লাস্টিক, টিনের কৌটা অথবা ধাতব কোনো বস্তুকে তারা সংগ্রহ করে এবং সেগুলো তারা বিক্রি করে দেয়, বিনিময়ে তারা কিছু টাকা পায়। এরকম একটি কাজের সাথে সংশ্লিষ্ট ছিল আমেরিগো। আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থ্রেশ ডাম্প। এক মারাত্মক সংক্রমে আক্রান্ত হওয়ার পর আমি এগুলো করা বন্ধ করে দিয়েছি এবং একজন ডাক্তার আমাকে বলেছে আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে। তো আমেরিগো যখন মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়, এরকম ময়লাগুলো থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে গিয়ে, তখন ডক্টর তাকে এই কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এবার সে অন্য একটি কাজ নিয়েছে, যে ওয়ান্স একদা আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, আমি একজন আইসক্রিম
বিক্রেতার মালিকের কাছে কাজ করতাম অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং আমি সৈকতে আইসক্রিম বিক্রি করেছি। বাট আই গট নো মানি ইন রিটার্ন। ইন রিটার্ন মানে হলো বিনিময়ে, আমি কোনো টাকাই পেতাম না। আই গেট থেকে এখানে V2 ফার্স্ট ফর্মে যেহেতু পুরো প্যাসেজটি সে আগের গল্প বলছে, তাই গেটের ফার্স্ট ফর্ম গট এসেছে। আই গট নো মানি ইন রিটার্ন, আমি বিনিময়ে কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। দোকানের মালিক আমাকে কিছু খেতে দিতেন এবং রাতে তার কুড়ে ঘরে ঘুমাতে দিতেন। এই ছিল তার মাইনে, অর্থাৎ সেই আইসক্রিম বিক্রি করার বিনিময়ে শুধু কিছু খেতে পারত এবং ওই মালিকের কুড়ে ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। ওই ছেলেটি বলছে কাজটি ছিল আসলে খুবই কষ্টকর এবং কঠিন একটি কাজ। আইসক্রিম বিক্রি করার কাজটির কথা বলছে সে। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়াইন ইট ইজ ফুল। যে আইসক্রিমের বক্সটি ভর্তি থাকলে বেশ ভারী হয়। আমরা জানি যে এই যে চার কোণাকার একটি ব্লক আকৃতির আইসক্রিমিং বক্স যখন আইসক্রিমে ভর্তি থাকে আসলে সেটি অনেক ভারী হতেই পারে, সেই তার বর্ণনা দিচ্ছে। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়াইন ইট ইজ ফুল। যখন এটি ভর্তি থাকে আসলে এটি খুব ভারী থাকে। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স। এই ইংরেজিতে আওয়ার্স অথবা ডেজ অথবা মান্থস এগুলো বসে যখন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস বোঝায়, তখন আওয়ার্স বসে। আওয়ার মানে ঘন্টা, আওয়ার্স মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ডে মানে দিন, আর ডেজ মানে হলো দিনের পর দিন। মান্থ মানে হলো মাস, আর মান্থস মানে হলো মাসের পর মাস। সে বলছে আই হ্যাড টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হতো ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই। এই যে আমার আইসক্রিম যারা কিনতে চাইতো তাদের কাছে আইসক্রিমগুলো অফার করার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। এরপর আরও হৃদয় বিদায়ক একটি কথা সে বলেছে, দেয়ার ওয়ার ডেজ, এমন দিনও মাঝে মাঝে ছিল থাকতো, হোয়েন আই কুডন্ট ইভেন সেল আইসক্রিম ওয়ান আইসক্রিম। আমি এমন দিনও পার করেছি যখন একটি আইসক্রিমও সারাদিন মিলে বিক্রি করতে পারেনি। ইন এ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। সেই এরপরে বলছে এককভাবে বলতে গেলে এরপরও আমি ভাগ্যবান কারণ আই এম স্টিল অ্যালাইভ, আমি এখনও বেঁচে আছি। সে বলছে যে হোক আমি অনেক কষ্ট করে বেঁচে আছি, কিন্তু আমি যে এখনও বেঁচে আছি এটাই আমার ভাগ্য। মাই ফ্রেন্ডস, কেন সে কথা বলেছে? কারণ তার এক বন্ধুর বর্ণনা দিচ্ছে যে মারা গিয়েছে ইতিমধ্যে। মাই ফ্রেন্ডস হু ওয়ার্কস সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। যে আমার বন্ধুরা যারা ডাম্পে আবর্জনা বাছাই করে তারা প্রায়ই গুরুতর রোগে ভোগে। আসলে ময়লার স্তূপ থেকে যখন বিভিন্ন জিনিস কুড়িয়ে নেওয়া হয় সেখানে অসংখ্য জার্ম থাকে এবং সে জার্মের কারণে মানুষ আক্রান্ত হয়, মারাত্মক সংক্রামক ব্যাধিতে তারা ভুগতে পারে, সংক্রমণে আক্রান্ত হয়। সেজন্য সে বলছে আমার বন্ধুরা যারা এই ডাম্প থেকে আবর্জনা সংগ্রহ করে বাছাই করে তারা প্রায়ই মারাত্মক রোগে ভুগে থাকে। সে কারণে সে তো এখন রোগে ভুগছে না, অন্তত সে আইসক্রিম বিক্রি করে কোনো রকমে বেঁচে আছে। ওয়ান অফ দেম, তাদের একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল্ট ইনটু এ হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্র্যাশ। যে তাদের মধ্যে সম্প্রতি একজন মারা গেছে যখন সে আবর্জনার স্তূপে একটি গর্তে পড়ে গিয়েছিল। ওই শিশুটি হয়তো আবর্জনার স্তূপ থেকে আবর্জনা সংগ্রহ করছিল, কিন্তু সেটি তার নিচে হয়তো কোনো গর্ত ছিল, অনেক সময় ম্যানহোল থেকে এরকম গর্তের মধ্যে পড়ে গিয়ে ওই শিশুটি মারা যায়। তার এক বন্ধুর কথা সে বলছে। তো সে যে মারা গিয়েছে এর তুলনায় মেরিগো এখনও বেঁচে আছে, সেজন্য বলছে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, আমি ভাগ্যবান যে আমি এখনও বেঁচে আছি। নেক্সট যে প্যারাটি সেখানে আসছে মেনি অফ আস, আমাদের অনেককেই ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, আমাদের অনেককেই প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। অ্যান্ড গেট সো লিটল রিটার্ন দ্যাট উই কুডন্ট ইভেন বাই ফুড, আমরা এর বিনিময়ে এত কম টাকা পাই যে সেগুলো দিয়ে খাবার পর্যন্ত ক্রয় করতে পারি না। এরপর বলা হচ্ছে শো শাইনিং। এবার সে ওই জায়গা থেকে সরে এসে আরেকটা প্রফেশন, আরেকটা পেশার কাজের বর্ণনা দিচ্ছে। সে বলছে শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট চাইল্ড, যে জুতো পলিশের কাজ অত শিশুদের কাছে খুবই জনপ্রিয় একটি কাজ। আমরা জানি শহরে মোড়ে মোড়ে দেখা যায় যে ছোট ছোট শিশুরা সাধারণত জুতো পলিশ করে থাকে। এই জুতো পালিশের কাজটা এই
শহরের জায়গায় বা শহরগুলোতে খুবই শিশুদের কাছে একটি জনপ্রিয় একটি কাজ। A few of my friends also work in a factories and workshops. আমার কয়েকজন বন্ধু কলকারখানা এবং ওয়ার্কশপেও কাজ করে। তার বিভিন্ন বন্ধু রয়েছে, তা কে কোথায় কাজ করে সে বিষয়ে সে বলছে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eyes at the glass factory where he was worked. সে বলছে a boy I know, এমন একজন ছেলের সাথে আমার পরিচয় আছে, lost one of his eyes, যে তার এক চোখ হারিয়ে ফেলছিল, after a piece of hot glass flew into his eyes, যখন এক টুকরো গরম কাঁচ তার চোখের মধ্যে এসে প্রবেশ করে। একটি গ্লাস ফ্যাক্টরিতে যখন কাজ করতো, এক টুকরো গরম কাঁচ তার চোখে এসে প্রবেশ করে এবং সে তার এক চোখ হারিয়ে ফেলেছিল। দ্য ওনার, প্যাথেটিক বিষয়টি হলো, এখানে মর্মান্তিক বিষয়টি হলো, দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। এই যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ তোমরা যখন অ্যান্সার করবে এমসিকিউ, সেখানে এই জাতীয় শব্দগুলো পেতেই পারো। ফায়ার্ড হিম শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে, যে বলা হচ্ছে দ্য ওনার রিফিউজড মানে হলো অস্বীকার করা, মানতে না চাওয়া, অস্বীকৃতি জানানো। দ্য ওনার, মালিক, রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, ওই যে ছেলেটি তার চোখ হারিয়ে ফেলছিল, ওই মালিক তাকে তো কোনো প্রকার চিকিৎসা সহায়তা দেয়নি। অ্যান্ড ফায়ার্ড হিম, বরং তাকে চাকরিচ্যুত করেছিল বা বরখাস্ত করেছিল। চাকরিচ্যুত করা হলো এখানে টার্মিনেশন, যেটা আমরা বলি, স্যাক্ট আমরা বলতে পারি, তার একটি প্রতিশব্দ এখানে ফায়ার্ড হিম দ্বারা বোঝানো হচ্ছে মূলত তাকে চাকরিচ্যুত করে দিয়েছিল, বহিষ্কার করেছিল, তাকে কোনো চিকিৎসা সহায়তাও দেয়নি। ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, আমার মতো অন্য সকল পথ শিশুদের জন্য ইটস ভেরি হার্ড, এটি খুবই কষ্টকর। সে বলছে যে আসলে আমিও তো তাদের মতো একজন পথ শিশু, আমার বন্ধুরা এরকম কঠিনতম পরিস্থিতির মধ্যে জীবন পার করছে, যে তার এক বন্ধু চোখ হারিয়ে ফেলেছে, তার মালিক তাকে টাকা দেয়নি বরং তাকে চাকরিচ্যুত করেছে। আরেক বন্ধু ময়লা আবর্জনা সংগ্রহ করতে গিয়ে ডাম্পের গর্তের মধ্যে পড়ে মারা গিয়েছে। এই বিষয়গুলো অন্যান্য পথশিশুর মতো তার কাছেও আসলে খুব দুঃখজনক। সে বলছে ইটস ভেরি হার্ড, আমার কাছেও খুবই কষ্টকর। আই এম অলওয়েজ হাংরি, এবার সে নিজের কথা বলছে। আই এম অলওয়েজ হাংরি, আমি প্রায়ই ক্ষুধার্ত থাকি, প্রায়ই সবসময় ক্ষুধার্ত থাকি। আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট। দেখো কি হৃদয় বিদারক এই গল্পের বর্ণনাগুলো, যে বলছে যে আমরা তো প্রায়ই ক্ষুধার্ত থাকি এবং আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো সেটাও আসলে আমি জানি না। কারণ পথ শিশু যারা, তারা এক এক দিন এক এক জায়গায় চলে যায়, ঘুরে যেখানে খাবার পায় সেখান থেকে খাবার সংগ্রহ করে, রাস্তার মধ্যে পড়েই তারা ঘুমিয়ে থাকে। কারণ এই গল্পের নামই হলো স্ট্রিট চাইল্ড, পথ শিশু। তো এরা রাস্তাতেই ঘুমায়, রাস্তাতেই খায়, সেজন্য সে বলছে আমরা খাবার পেলে খাই, না হলে আমরা ক্ষুধার্তই থাকি এবং আমি জানিও না যে পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। এরপর বলছে আমি কোথায় ঘুমাবো সেটি জানি না। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, এবার শীতের রাতের সে বর্ণনা দিচ্ছে। শীতের রাতগুলো আসলে খুবই ঠান্ডা, প্রচণ্ড রকম ঠান্ডা থাকে। ইউ ক্যান ডাই অফ কোল্ড, তুমি শীতে মারা যেতে পারো। ইন দ্য স্ট্রিট, রাস্তায় তুমি শীতে মারাও যেতে পারো। এই যে এরকম একটি পথ শিশুর গল্প এখানে দিয়ে এই গল্পটি শেষ করা হয়েছে। এই গল্পটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বারই কোনো না কোনো বোর্ডে এই গল্পটি পরীক্ষা আসে। এখান থেকে এমসিকিউ, এখান থেকে সামারি, এখান থেকে শর্ট কোয়েশ্চেন পরীক্ষা আসে এবং আমাদের যে ফ্লোচার্টও আমাদের এখান থেকে আসতে পারে। তাই এই গল্পটি আমাদের ফাইনাল এক্সামের জন্য ভালোভাবে আমাদেরকে পড়ে ফেলতে হবে। সবাইকে এ পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।